নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন এই সময়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরটা আপনাদের প্রথমে জানিয়ে রাখি। তিন বাহিনীর প্রধানকে স্বাধীনভাবে পদক্ষেপ করার ছাড় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একটি বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে। সেখানে অজিত দোভাল ছিলেন তিন বাহিনীর প্রধান, ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ। সেখানে সামরিক পদক্ষেপের সমস্ত সিদ্ধান্ত যে সেনাবাহিনী নেবে সেই কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। কি পদক্ষেপ হবে, কখন পদক্ষেপ হবে, কোথায় পদক্ষেপ হবে, এই পদক্ষেপের সিদ্ধান্ত নেবে তিন বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। এবং এই প্রত্যাঘাত কবে হবে সেই নিয়ে চূড়ান্ত সমস্ত ছাড় তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে এবারই প্রশ্ন উঠছে, তাহলে কি পূর্ণ শক্তি দিয়ে এবার প্রত্যাঘাত পাকিস্তানের বিরুদ্ধে আনবে ভারত? কারণ অনেক হয়েছে, পাকিস্তানের এই টেরোরিজমের ছক এবার ভেস্তে দিতে হবে। সেখান থেকেই সবচেয়ে বড় প্রশ্ন, যখন ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের হাত খুলে দেন প্রধানমন্ত্রী, তার ইঙ্গিতটা ঠিক কি? পদক্ষেপের সমস্ত সিদ্ধান্তই যে এখন এই তিন বাহিনীর প্রধানই নেবেন এবং এই তিন বাহিনী নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেটা খুব স্পষ্টভাবে আজকে এই বৈঠকে জানিয়ে দিয়েছে। এবং তারপর কয়েকটি প্রশ্নের সম্মুখীন হচ্ছি আমরা, যে চারটে প্রশ্ন, মূলত এই চারটে প্রশ্নের ওপরই আজকে আমাদের আগামী 1 ঘন্টার আলোচনা। প্রথম প্রশ্ন, সন্ত্রাস দমনে বারবার গড়িমসি পাকিস্তানের, পাল্টা ভারতকেই তোপ। এবার কি তাহলে শত্রু সাফ করতে সর্বশক্তি নিয়ে যুদ্ধের পথ বাঁচবে ভারত? অর্থাৎ ইজ ওয়ার এমিনেন্ট? আমাদের দ্বিতীয় প্রশ্ন, পিওকেতে জঙ্গি লঞ্চপ্যাড থেকে মাদক পাচারের টাকায় সরাসরি সন্ত্রাসবাদকে মদত। পেহেলগাঁও হামলার মূল চক্রী পাকিস্তানের এসএসজি কমান্ডো। ভারতের বিরুদ্ধে বারবার সন্ত্রাসে প্রমাণিত হচ্ছে পাকিস্তান যোগ, আইএসআই যোগ। সেটা কি আরো একবার স্পষ্টভাবে প্রমাণিত হলো? আমাদের তৃতীয় প্রশ্ন, ধর্মীয় পরিচয় জেনে খুন, পাক সেনা প্রধানের দ্বিজাতি তথ্য এবং কাশ্মীর উস্কানি। চিরাচরিত গতিপথ থেকে ঘুরে নতুন কায়দায় ভারতের মাটিতে পাকিস্তানি সন্ত্রাস। কোন উদ্দেশ্য নিয়ে এই পেহেলগাঁওয়ের হামলা করা হলো, কেন করা হলো? এবং আমাদের চতুর্থ প্রশ্ন, উপত্যকায় আবারও একবার জঙ্গি হানার আভাস মিলছে। সন্ত্রাস দমনে জঙ্গিদের খুঁজে খুঁজে মারতে জোর অ্যাকশন সেনাবাহিনী। এই আবহে বন্ধ হয়ে গিয়েছে উপত্যকার 48টি পর্যটন স্থল। এখন কি কাশ্মীরে যাওয়া আদৌ নিরাপদ? আজ এই নিয়েই আলোচনা হবে। আগামী 1 ঘন্টা এই চারটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। কিন্তু শুরুতেই নজর রাখতে হবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্টে। পাকিস্তানে কিভাবে আক্রমণ হবে, ছক সাজাতে আজ উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন মোদী। সঙ্গে ছিলেন রাজনাথ সিং সহ 3 সেনাবাহিনীর প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ। বৈঠকে উপস্থিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও সামরিক প্রত্যাঘাতে 3 বাহিনীর হাত খুলে দিলেন প্রধানমন্ত্রী। দেখুন, পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পথে ভারত, 7 লোক কল্যাণ মার্গে বাসভবনে মেগা বৈঠকে প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং ও নৌসেনা প্রধান দীনেশ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠক ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। কূটনৈতিক স্তরে পাকিস্তানের চাপ বাড়াতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করে ফেলেছে নিউ দিল্লি। এর মধ্যেই বুধবার ফের বসছে নিরাপত্তা বিষয়ে ক্যাবিনেট কমিটির বড় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, পেহেলগাঁওয়ে হামলার পর পাল্টা অভিযান নিয়েই জোরদার আলোচনা হতে পারে। প্রত্যাঘাতের প্রস্তুতির সঙ্গে সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাতেও জোর কেন্দ্রের। পার্লামেন্টের সাউথ ব্লকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বিএসএফ এর ডিজি, এনএসজি ও আসাম রাইফেলসের কর্তারা। পেহেলগাঁও কাণ্ডের জেরে এবার সংসদের উভয় কক্ষে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। 6 লাইনের চিঠিতে রাহুল লিখেছেন, এই দুঃসময়ে প্রতিটি ভারতীয় ঐক্যবদ্ধ রয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিরোধীদের তরফে প্রধানমন্ত্রীর কাছে বিরোধীদের অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষের বিশেষ অধিবেশন যেন ডাকা হয়। পেহেলগাঁওতে জঙ্গি হামলার প্রেক্ষিতে সংসদের বিশেষ অধিবেশনের পক্ষে তৃণমূল। मल्लिकार्जुन खड़गे कांग्रेस प्रेसिडेंट है, वो तो मांग कर ही सकते हैं, लेकिन मुझे भी लगता है कि सेशन करने से अच्छा होगा।
একদিকে প্রত্যাঘাতের সামরিক প্রস্তুতি, অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ালো ভারত। রাষ্ট্রপুঞ্জে অধিবেশনে পাকিস্তানকে জঙ্গিদের স্বর্গরাজ্য বলে বিধলেন ভারতীয় দূত। The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. Having been a victim of cross-border terrorism for decades, India fully understands the long-lasting impact such acts have on victims, their families, and society. পেহেলগাঁও হামলার পর গোটা বিশ্ব মুখ পুড়েছে পাকিস্তানের। ইতিমধ্যেই ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্ব, তবু হুমকি থামছে না পাকিস্তানের। এবার পরমাণু হামলার হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফ খোয়াজার। On the seas, we are prepared to respond, and inshallah, we'll give a befitting response to India. I would still believe and very firmly believe that nuke will not be an option, because it will destroy both countries, এবার ভারতে বন্ধ পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট। সন্ত্রাসবাদীদের মদত দেয় পাকিস্তান, কয়েকদিন আগে মন্তব্য করেন আসিফ খোয়াজাই, সেই ভিডিও পোস্ট করেন এক্সে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আজ এই নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বলছেন ফুল অপারেশনাল ফ্রিডম তিন বাহিনীর, তার মানেটা ঠিক কি? আমাদের সঙ্গে আজ যারা আছেন আসুন আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অনিক চ্যাটার্জি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার সঙ্গে রয়েছেন দেবজিৎ দত্ত, রাজ্য সভাপতি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ট্যুর অপারেটর্স। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে সামরিক বাহিনী থেকে দুজন রয়েছেন কর্নেল রাজেন্দ্র ভাদুড়ি, এক্স ইন্ডিয়ান আর্মি। এবং আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব, এক্স ইন্ডিয়ান আর্মি। আমি সবাইকে জয় হিন্দ অ্যান্ড গুড ইভিনিং জানিয়ে শুরু করতে চাই। আমি প্রথম যাব কর্নেল আর কে শ্রীবাস্তবের কাছে। কর্নেল আর কে শ্রীবাস্তব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আমাদের এই স্টুডিওতে এসছেন, এবং যেদিন আমরা প্রথম বলেছিলাম যে এর পেছনে পাকিস্তানের ষড়যন্ত্র রয়েছে, সেদিন প্রথম কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে ছিলেন। আমি একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে যাব। কর্নেল শ্রীবাস্তব, যখন বলা হচ্ছে হাত খুলে দেওয়া হলো, তিনটি বাহিনীর হাত খুলে দেওয়া হলো, তার মানে কি, এক্স্যাক্টলি কি এর মানে নিশ্চয়ই এই নয় যে কাল থেকেই যুদ্ধ শুরু হবে, তবে অপারেশনাল ফ্রিডম পাওয়ার মানেটা ঠিক কি? কর্নেল শ্রীবাস্তব, শোনা যাচ্ছে? আমি চেষ্টা করবো কর্নেল শ্রীবাস্তবের সঙ্গে ফিরে আসার। আমি একবার কর্নেল রাজেন্দ্র ভাদুড়িকে সেই একই প্রশ্নটাই করবো। কর্নেল ভাদুড়ি, যখন হাত খুলে দেওয়া হয়, যখন ফুল অপারেশনাল ফ্রিডম তিন বাহিনীকে দেওয়া হয়, হোয়াট ক্যান উই এক্সপেক্ট? অফিসিয়ালি ওয়ার তো ডিক্লেয়ার হয়নি, তো to say कि आर्मी एयरफोर्स नेवी के फुल ऑपरेशनल फ्रीडम किए देवा হয়েছে, it doesn't have practical application on ground. একবার war declare হয়ে যাওয়ার পরে, but obviously there are no operational restrictions. কিন্তু you have to bear in mind that military operations have got a international ramification, and military offensive action is part of the image projection, international projection of power by the state. Like in 1999 Kargil war, we had operational freedom, but Vajpayee had specifically given specific instructions that offensive action across the line of control will not be taken. Means we were told explicitly not to cross the line of control. Ja korbo on our side of the line of control, evict the Pakistanis who have captured our territory. At best, the Air Force was given to attack their logistic base, like for example at Unto Dhaloet.
এই হচ্ছে সিচুয়েশন আপাতত। মানে it doesn't make sense. Obviously, if we declare war, there cannot be any operational restriction. বেশ, আমি একবার The কর্নেল military শ্রীবাস্তবের has কাছে to- যাব। কর্নেল আর কে military শ্রীবাস্তব has এই to মুহূর্তে have রয়েছেন the আমাদের সঙ্গে। authority to কর্নেল do শ্রীবাস্তব, তাহলে কি এই শুরু হলো প্রত্যাঘাত, ফুল অপারেশনাল ফ্রিডম, 3 বাহিনীর হাত খুলে দেওয়া হলো, এর মানে কি এক্স্যাক্টলি মিলিটারি টার্মস, এর মানে কি? দেখুন, এটা হলো আমাদের ভাষায় বলা হয় এটা প্রিপারেটরি স্টেজ। তার মানে হলো অ্যাকচুয়াল ডি ডে, যেটা আমরা বলি ডি ডে ইজ দ্য ওয়ান ডে যেখানে আপনার অপারেশনটা লঞ্চ হবে। তার মানে ডি ডে ওর মধ্যে একটা এইচ আওয়ার থাকে, হোটেল আওয়ার যেটা বলি, যখন আমাদের ফৌজগুলো একটা ইমেজিনারি লাইন যেটা আমরা স্টার্ট লাইন বলি ওটা ক্রস করলে ওটা আমরা বলি এইচ আওয়ার, রাইট? ডি ডে এইচ আওয়ার। তো ওই ডি ডে কবে হবে, এইচ আওয়ার কবে হবে, এটা আমাদের জানা নেই, ওটা জানার দরকারও নেই আমাদের, নাম্বার 1। নাম্বার 2, এই যে আজকে যে প্রধানমন্ত্রী নিজের বাড়িতে গিয়ে বললেন যে উই গিভ ইউ দ্য ফ্রিডম অফ দিস, ইট ইজ এ পার্ট অফ, এটা আপনার ব্যাটল প্রসিজারে একটা পার্ট আছে। এখন 22 তারিখ থেকে এখন কি হলো এটা দেখুন, আমি যদি আপনাকে ডট লাগে যদি মিলিয়ে দিই তখন আপনি বুঝতে পারবেন। আগে এটা 22 যখন এই ঘটনাটা হয়েছে তারপর থেকে ওরা ডিপ্লোম্যাটিক ইনিশিয়েটিভ নিল, পুরো জিনিসটা বন্ধ করে দিল। আপনি জানেন তারপরে ওয়াটার ওয়ার হলো, জলের যুদ্ধ হলো, যারা বললো আমি আপনার যতগুলো চুক্তি আছে আমি শেষ করছি। তারপর আমাদের স্ট্যান্ড অফ হলো, তার মানে ওয়ার্ল্ড ওপিনিয়ন আগে বানানো হলো, যতগুলো ডিপ্লোম্যাট ছিল ওদের কাছে কথা বলা হলো, ওদেরকে প্রুফ দেওয়া হলো, ওদেরকে ভেরিয়াস গুলো ওদেরকে ডেকে বলা হলো যে তোমরা কোথায় কি আছো। তারপর আমাদের ইন্ডিয়ান নেভি যেটা আছে আইএনএস মাগার, এই 4 দিন আগে এই আরাবিয়ান সিতে আপনার একটা আমাদের টেকনোলজি ডেমনস্ট্রেশন দিল বাই ফায়ারিং এ মিসাইল। দ্যাট ইজ, আপনিও জানেন এটা মিডিয়াম রেঞ্জ মিসাইল ফায়ার করলো, প্ল্যাটফর্ম দিয়ে এস্টাবলিশ, তারপরে 2 দিন আগে আবার করলো। ওরা একটা ইকোনমিক ব্লকেড এস্টাবলিশ করলো। এটা আমরা সব বলি এটা বিফোর দ্য অপারেশন টু বিগিন, এটা ব্যাপার আছে। নাও আপনি যদি মনে করেন, দেখুন ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি দেখা হলো, ওরা বললো ইয়েস উই শুড গো হেড, অল পার্টি মিটিং হলো, সবার ভিউ নেওয়া হলো, স্ট্যান্ডিং কমিটি অন ডিফেন্স কথা হলো, আর আজকে প্রধানমন্ত্রী বাড়িতে বসে বলা হলো যে যতগুলো আমাদের সশস্ত্র সেনা আছে দে হ্যাভ এ ফ্রিডম ইম্পিউনিটি টু অ্যাক্ট হোয়াট এভার দে ফিল লাইক। এটা তার মানে কি হলো, এই মেসেজটা পাঠানো হচ্ছে পুরো বিশ্বকে। কি মেসেজ পাঠানো হচ্ছে? এই মেসেজটা পাঠানো হচ্ছে যে আমরা এখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের দেশের যারা লোক আছেন, যার মধ্যে ওদের জনাদেশ আছে, যাদের মধ্যে জন্মত আছে, আমরা স্টার্ট করছি, রাইট? আর এর মধ্যে আমরা পুরো বিশ্বকে জানিয়ে দিলাম। আর এই টাইমটা আমরা কি করি, এই প্রিপারেটরি ফেজে আমরা বিল্ড আপ করি না। এখন যে টার্গেট সিলেকশন হবে, ওই টার্গেট সিলেকশনটা কি করবে? ওই টার্গেট সিলেকশনটা করবে আপনার এনএসএ। তার আগে পলিটিক্যাল উইল, আমাদের দেশে ভারতের যেটা পলিটিক্যাল উইল আছে, রাজনীতিক যেটা এম আছে, রাজনীতিতে যারা ওরা বলেছে কি ইয়েস নাও পলিটিক্যাল স্যাংশন ইজ বিন গিভেন ফর দিস অ্যাটাক, ওটা আজকে দেওয়া হলো, আজকে বিকেলবেলা যা প্রধানমন্ত্রী বাড়িতে হয়েছে। আমি কর্নেল শ্রীবাস্তব আপনার কাছে ফিরবো, কিন্তু তার আগে এই মুহূর্তে রাফায়েল সিমস টু বি দ্য গেম চেঞ্জার। রাফায়েল এয়ারক্রাফট, 26টা নতুন রাফায়েল এয়ারক্রাফট এর ডিল অলরেডি সিলড, আর এই মুহূর্তে আমাদের কাছে 2টো স্কোয়াড্রন রাফায়েল আছে। কোথায় আছে বলবো না, সহজ কথা, বলবো না কোথায় আছে, কিন্তু আছে। সেই রাফায়েল এয়ারক্রাফট ঠিক কত বড় গেম চেঞ্জার এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি পূর্ণ প্রত্যাঘাত ভারত করে। গতবার বলা হয়েছিল এলসি ক্রস করবে না কারগিলে, আমাদের সেনার কর্তারা, আমাদের সেনা জওয়ানরা করতে পারেনি এলসি ক্রস, কিন্তু এবার এয়ারফোর্স এর ভূমিকাটা ঠিক কি হবে? প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি একটি ছোট্ট ভিডিও বার্তা পাঠিয়েছেন, দেখে নেব। আজ প্রধানমন্ত্রী ভারতের 3 সেনা প্রধানের সাথে যে মিটিংটা করেছে তাতে ক্লিয়ার ইঙ্গিত দিয়ে দিয়েছেন, ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন কি ইন্ডিয়ান আর্ম ফোর্সেস একদম স্বাধীন, কিভাবে, কখন, কোন সময়, কোথায় আমরা অ্যাটাক করতে পারি, এটা একদম ক্লিয়ার কাট ফ্রিডম দিয়ে দিয়েছে। এবার ইন্ডিয়ান মিলিটারি এস্টাবলিশমেন্ট যেটা রয়েছে তারা এখন পাকিস্তানের বিরুদ্ধে খুব শীঘ্রই একটা অ্যাকশন, ডিসাইসিভ অ্যাকশন
নিতে চলেছে। আমার নিজের ধারণা নেক্সট 72 আওয়ার্স খুব ইম্পর্টেন্ট থাকবে। এখন প্রিন্সিপালস অফ ওয়ারফেয়ারের মধ্যে এলিমেন্ট অফ সারপ্রাইজ খুব ইম্পর্টেন্ট। কোথায়, কবে, কখন, কিভাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। শুনলেন, আমি একবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ভার্চুয়ালি। কর্নেল ভাদুরী, 72 আওয়ার্স অ্যান এলিমেন্ট অফ সারপ্রাইজ, আগামী 72 ঘন্টায় কি বড় কিছু হতে পারে? 72 ঘন্টার কোনো হিসেব নেই, মানে ইট ইজ 72 ঘন্টা হতে পারে, 72 দিন হতে পারে, দ্যাট ইজ irrelevant. What is important is time and place of own choosing. আর সেই টাইম এন্ড প্লেস অফ ওন চুজিং তাকে অ্যাজ এ সারপ্রাইজ এলিমেন্ট মেনটেন করার জন্য একটা ইনফরমেশন ব্লকেড কাম ইনফরমেশন ওয়ারফেয়ার, যেটা সাইঅপস বলে। তো দু রকমের প্রজেকশন, একটা মিলিটারি প্রজেকশন আর একটা সফট প্রজেকশন। সফট প্রজেকশন কোথার থেকে? এই যে আমরা এই মুহূর্তে বসে যে সফট প্রজেকশন অন মিডিয়া, এই যে ডিসকাশন হচ্ছে, এই হেডলাইন হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রজেক্ট হচ্ছে, তো এইগুলো হচ্ছে সফট ওয়ারফেয়ার, সাইঅপ। আর দি আদার ফেজ ইজ দি অ্যাকচুয়াল। তো ওই 72 ঘন্টা কি 72 দিন is irrelevant. What is most important is time and place of own choosing. Enemy, অর্থাৎ নিজের বেছে নেওয়ার জায়গা এবং সময়, তাই বলছে তো স্যার? হ্যাঁ, মানে কোন জায়গায় করব আর কোন সময়টা করব ওটা আমি ডিসাইড করব, ওটা আমার সারপ্রাইজ আছে। শত্রু শুধু একটা গেস করতে থাকবে যে এরা কোথায় করতে পারে। বেশ, একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে যাব, তারপর আমি একবার অনিকদার কাছে আসবো। কর্নেল শ্রীবাস্তব, যদি মিলিটারি ক্যাপাবিলিটিস দেখি তাহলে ইন্ডিয়ান আর্মি ইজ দ্য 4th লার্জেস্ট আর্মি ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য 2nd বেস্ট ইকুইপড আর্মি ইন দ্য ওয়ার্ল্ড। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাকিস্তান, ডু দে ইভেন স্ট্যান্ড আ চান্স? ডেফিনেটলি দে স্ট্যান্ড এ চান্স। আপনি কি ভেবেছেন ওদের এই যে T20 চলছে নাকি? এটা কি কোনো টেস্ট ম্যাচ চলছে নাকি? পাকিস্তান আর্মিকে এত আপনি সহজে আপনি এটা রাস্তা দেবেন না কি ওরা আমরা গেলে আর 6 ঘন্টার মধ্যে পড়ে যাবেন। নো স্যার, নো। দ্য ব্যাটেল উইল বি প্রোটেক্টেড। যিনি আমাদের আগে যিনি বললেন স্যার, উনি ঠিকই বলছেন, দ্য ব্যাটেল উইল বি প্রোটেক্টেড। ওরা অলরেডি ব্লকেট করেছে, ইকোনমিক ব্লকেট অফ দ্য করাচি, রাইট, মাকারান এন্ড গদরপোর্ট। তারপর এখন জালের একটা ব্লকেট করেছে। এখন সাইকোলজি, উনি তো বলেন ওটা আমরা এখন সাইকোলজিক্যাল অপারেশন বলি না, আমরা বলি IIO, ইনফরমেশন এন্ড ইনফ্লুয়েন্স অপারেশন ইজ অলরেডি অন, ওয়ার্ল্ড অপিনিয়ন ইজ অলরেডি অন। কোনো তাড়াহুড়ো নয়। আপনার কাছে টার্গেট কোথায় আছে? আপনি নিউ ইয়র্ক টাইমসে যদি আপনি কথাটা দেখেন, আমি ওখান থেকে আমাকে বলছি, মিডিয়াতে যা বলছে, ওরা কি করছে, পুরোনো ট্যাম্পলেট গুলো বসে দিচ্ছে। এটা নতুন ইন্ডিয়া আছে, পুরোনো ট্যাম্পলেট চলবে না। ওরা বলছে আমাদের 3 রকমের বাউন্ডারি আছে পাকিস্তানের সঙ্গে। 1 ইজ দ্য IB, ইন্টারন্যাশনাল বর্ডার, যেটা আমরা বলি গুজরাট থেকে নিয়ে আপনার জম্মু পর্যন্ত। তারপরে আমাদের আছে লাইন অফ কন্ট্রোল, LOC, যেটা আপনার অপোজিট POK আর আমাদের কাশ্মীর। আর তারপর AGPL আছে, অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন। না আপনি কোথায় লড়বেন? আপনি কি IB অ্যাক্টিভেট করবেন? তাহলে দের ইজ এ থ্রেশহোল্ড। তার মানে আপনাকে যে আপনার আমাদের যতগুলো কনভেনশন আছে ওটা ভেঙে, তার মানে আমাদেরকে ক্রস যেতে বলে, ওরাও ফ্রি আছে আমাদের উপরে আক্রমণ করতে। দু তরফ দিকে একটা কিন্তু আইবল টু আইবল সিচুয়েশন এখন নেই। শুধু যতগুলো আমাদের বিল্ড আপ হচ্ছে ওটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল, এটা আপনাকে বলে দিয়ে, এটা মিডিয়াতেও আছে, রাইট। আর AGPL এ হচ্ছে যেটা আপনার সিয়াচিন এলাকায় আছে। তাহলে এটা কি যুদ্ধটা যা কিছু টার্গেট গুলো যেটা আছে ওটা আপনার কি লাইন অফ কন্ট্রোল এন্ড AGPL এ থাকবে? এটা নিউ ইয়র্ক টাইমস বলছে। নাও নাম্বার 1 যদি এটা হয়, তাহলে আপনি এখানে দেখেন পাক অকুপাইড কাশ্মীর উঠে আসে যে গতকাল আমরা দেখলাম চায়না তারা হঠাৎ করে এলো এবং এসে পাকিস্তানের পাশে দাঁড়ালো। অনেকদা আপনিও দেখেছেন চাইনার কালকে ফরেন মিনিস্টারের সেই কথোপকথনের এক্সট্রাক্টস গুলো, যেখানে বলছে যে পাকিস্তান ঠিক যেরকম চায়না এবং রাশিয়াকে কমিটিতে রেখে একটি নিরপেক্ষ তদন্ত চাইছে, চাইনাও সেই সুরেই সুর মেলাচ্ছে এবং চাইনাও কোথাও সেখান থেকে গিয়ে বলছে যে না, আমরা পাকিস্তানের পাশে আছি। সরাসরি এই বার্তা দিয়েছে। জিও পলিটিক্সের দিকে যদি নজর রাখি, চাইনা এন্টারিং দ্য ওয়ার ইজ আ প্রবলেম ফর আস।
কারণ এই টু ফ্রন্ট ওয়ার প্রবাবলি এই মুহূর্তে আমরা চাই না। চাইনা কি ঢুকবে? না, চায়না ঢুকবে না, সরাসরি ঢুকবে না। চায়নার এখন ইন্টারেস্ট হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিক। চায়না পুরো ব্যাপারটাই হচ্ছে এখন ইকোনমির ওপরে। এবং চায়নার ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন চায়না কিন্তু অনেক দেশকে অনেকভাবে সাহায্য করে, হয়তো সামরিক দিক থেকেও সাহায্য করবে, হয়তো অস্ত্র দিয়ে সাহায্য করবে, কিন্তু সরাসরি যুদ্ধে চায়না ঢুকবে না। চায়না কিন্তু 71-এ ঢোকেনি, চায়না কিন্তু 99-এ কার্গিলের সময় ঢোকেনি, চায়নার সরাসরি ঢুকবে না। আজকে কিন্তু চায়নার সুরটা একটু অন্যরকম হয়ে গেছে। আজকে বলেছে আমরা দুপক্ষকেই শান্তি বজায় রাখার জন্য বলছি। অর্থাৎ এতদিন চায়নার মেসেজটা ছিল পাকিস্তানের প্রতি, এখন কিন্তু চায়নার মেসেজটা আসছে ভারতের প্রতিও। অর্থাৎ চায়না দেখাতে চাইছে সে একটা ব্যালেন্সিং গেম খেলছে। চায়না এখন নিজেকে বৃহৎ শক্তি বলে মনে করে এবং বৃহৎ শক্তি সবসময় চায় যে আমি একটু আমার কন্ট্রোলে রাখবো, অ্যাজ ইফ আমি এই ব্যালেন্সিং গেমটা খেলে আমি দুপক্ষকেই খুব শান্ত করে দিলাম, এরকম একটা উদ্দেশ্য বিগ পাওয়ারের থাকে। চায়না এখন নিজেকে বিগ পাওয়ার বলে মনে করে, সেটা ঘটনা। স্যার, এবার এখানে একটা প্রশ্ন, যে চায়না সরাসরি ঢুকলো না, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাঁধলো, আমি ধরে নিচ্ছি যুদ্ধ বাঁধলো, অর্থনৈতিক একটি প্রভাব যুদ্ধের পরে দেশের অর্থনীতির ওপর পড়ে। ভারতের যে অর্থনীতি সেটা হয়তো সামলে নিলেও নিতে পারে, পাকিস্তানের যে অর্থনীতি এই মুহূর্তে সামলাতে কি পারবে? পাকিস্তানের অর্থনীতি খুব খারাপ অবস্থায় আছে, যথেষ্ট তলানিতে আছে। পাকিস্তান মানে বেশি দিন যুদ্ধ টানতে পারবে কিনা সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। অর্থাৎ ধরা যাক যদি যুদ্ধ হয়, 71-এ 2 সপ্তাহে শেষ হয়ে গেছিল, 14 দিনে। তখন পাকিস্তানের নেতৃত্ব বলেছিলেন 1000 বছর যুদ্ধ করব, কচুকাটা করে দেবো, ইত্যাদি ইত্যাদি। শেষ হয়ে গেছিল 14 দিনে। আজকের পাকিস্তানের অবস্থা কিন্তু আরো খারাপ। 71-এ পাকিস্তানের অর্থনীতি এতটা দুর্বল ছিল না। আজকে পাকিস্তানের অবস্থা আরো খারাপ। পাকিস্তানের অর্থনীতি তলানিতে, পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রচুর। এই অবস্থায় পাকিস্তান কতদিন যুদ্ধ টানতে পারবে? আবারও বলছি, যদি যুদ্ধ হয়, সেটা কিন্তু একটা বিরাট প্রশ্ন ছিল। এখানে আমি একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে যাব। কর্নেল শ্রীবাস্তব, ইজ ওয়ার এমিনেন্ট? আমাদের প্রথম প্রশ্ন ছিল যেটা আমাদের আজকে শোতে, যে সত্যি কি যুদ্ধ হবে নাকি অন্য কোনো কৌশলে এই সমস্যার সমাধান হবে? সেটা ডিপ্লোম্যাটিক হতে পারে, সেটা প্রিসাইজ অপারেশনস হতে পারে, অ্যাজ ইন সার্জিক্যাল স্ট্রাইকস হতে পারে। সো কর্নেল শ্রীবাস্তব, ইজ আ ফুল স্কেল ওয়ার ইমিনেন্ট or is it not going to happen, keeping the economic markers in line? আমি আপনাকে দুটো অপশন দিচ্ছি, দুটোই কোট করে দিচ্ছি। ওখানে আমাদের পাকিস্তানের অ্যাম্বাসেডর ছিলেন ইন্ডিয়াতে, বাসিত সাহেব। বাসিতের ইন্টারভিউ খুব ভালো বলছেন উনি বললেন যে ইন্ডিয়া তো অ্যাটাক করবে আর এটা মে 1st উইকে অ্যাটাক করবে। দ্যাট ইজ পয়েন্ট 1। আপনাকে তো এরিয়াও লোকালাইজ করে দিলাম আমরা, কি এলওসি অ্যান্ড এজিপিএল আইবিতে আপনার মনে হয় হবে না। দ্যাট ইজ পয়েন্ট 1। পয়েন্ট 2, অন্য ব্যাপারও আছে, আমরা প্রোটেক্টেড ব্লকেড দিক করে চলে যাব। তার মানে ইকোনমিক ব্লকেড, একটা ইনসিডেন্ট করে, একটা মিসাইল ফায়ার করে we will tease a Pakistan out of their slumber. আমাদের আগে যে বক্তা বললেন ইকোনমিক পাওয়ার ইজ নট দেয়ার উইথ পাকিস্তান, তার মানে এন্টায়ার ব্লকেড ইজ দেয়ার, ইকোনমিক ব্লকেড, ওয়াটার ব্লকেড ইজ দেয়ার, দে উইল বি আইসোলেটেড। তার মানে ওখানকার আর আজকে যে টার্গেট, অ্যাকচুয়ালি ভ্যালু টার্গেট ইজ নট দ্য স্টেট, সিভিলিয়ান লোক আর্মি অ্যাটাক করে না। আর ওর মধ্যে যে ওনার জেনারেল সাহেব আছেন, আই এম মেকিং এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার। আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, ওনার যে চিফ আর্মি স্টাফ আছেন উনি এসব করিয়েছেন। হি ওয়াজ দেয়ার ইন পুলওয়ামা অ্যাটাক 2018, উনি ছিলেন ডিজিএসআই। আজকে উনি আছেন আসিম মুনির সাহেব, হি ইজ দ্য নাম্বার 1 টার্গেট উইদিন দ্য পাকিস্তান। দের যে লট অফ রিজেন্টমেন্ট যাচ্ছে ওনার আগেন্স্টে, রাস্তায় লোক নেমেছে, বালুচিস্তান নেমেছে, ক্যাবের পাখতুনখোয়া নেমেছে, এখন লাহোর, ওখানে ইমরান খানের যেটা পার্টি আছে ওর এই আসিম মুনিরের আগেন্স্টে আছে। আসিম মুনির অ্যাপয়েন্টমেন্ট হয়েছিলেন 23 নভেম্বর 2022, 3 বছরের জন্য ওনার এন্ড হচ্ছে ক্যারিয়ারটা, ওনার এটা বন্ধ হচ্ছে। আমার মনে হয় একটা পাকিস্তান আর্মির মধ্যে কু হবে, নাহলে ইনি চলে যাবেন, নাহলে ইনি মার্শাল ল অ্যাডমিশন করবেন, তারপরে ইন্টার গেম। আমি এই একই প্রশ্ন কর্নেল রাজেন্দ্র ভাদুরীকেও করব। কর্নেল ভাদুরী, ইজ ওয়ার ইমিনেন্ট অর উইল ইন্ডিয়া লুক ফর আদার সলিউশনস, প্রবাবলি সার্জিক্যাল স্ট্রাইকস, কোভার্ট অপস or maybe diplomatic ones? দেখুন, ইজ ওয়ার এমিনেন্ট, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট ইয়েস নো আনসার। If the state decides that we will go to war,
the parliament, যেমন explain করা হলো যে CCS decision নিল, it goes to the parliament says okay, we'll go to war. The cabinet committee of security will give orders to armed forces, go to war, we'll go to war. Pakistan, the government of India, the president, the prime minister and the president will have to invoke Article 352 and Defense of India Act to officially declare war. Point to note, 1999 Kargil war, Vajpayee did not invoke Defense of India Act. Karon, it was not all-out war. It was just a localized, of Vijay, it was just a localized. যেমন কর্নেল সাহেব বললেন, ওই লাইন অফ কন্ট্রোল AGPL এ কোনো যুদ্ধ হবে না। আই এম আ সিয়াচেন ভেটারান। ও 2003 সালের থেকে ওই যে সিজ ফায়ার যেটা হয়েছিল, ওই সিজ ফায়ারটা আছে। Neither we want to fight, neither Pakistanis want to fight at the most God-forsaken highest battlefield in the world. ওইখানে গুলিতে আমি এখানে একবার দেবজিৎ দার কাছে আসবো। দেবজিৎ দত্ত, দেবজিৎ দা, যদি সত্যি যুদ্ধ হয় কিংবা যদি কোনো লোকালাইজড অপারেশনও হয়, কাশ্মীরকে একেবারে পটভূমিকায় রেখে কাশ্মীরের ট্যুরিজম কিভাবে এফেক্ট করবে? অলরেডি এফেক্ট হচ্ছে, আই এম শিওর ইটস বিং এফেক্টেড আফটার পেহেলগাঁও। আরো কিভাবে এফেক্ট করবে এবং ওখানকার মানুষজন, তাদের অবস্থা কি হবে? দেখুন, বোধহয় 23 তারিখের পরে এটা আমার 15 নম্বর মিডিয়া ইন্টারাকশন, যেটা আমার প্রফেশনাল ক্যারিয়ারে গত 10-15 বছরে কোনোদিন হয়নি, যে শর্ট স্প্যান অফ টাইমে এতগুলো মিডিয়া ইন্টারাকশন। তার মানে কি বোঝাতে যাচ্ছে? ব্যাপারটা খুব সিরিয়াস তো বটেই, কারণ 23 তারিখের যে ঘটনা, সেই ঘটনাটাকে আমি অ্যাটলিস্ট বলবো যে ভারতবর্ষ পর্যটনের একটা কালো দিন। কেন কালো দিন? তার কারণ হচ্ছে, আপনি যদি ইতিহাসের পাতা উল্টে দেখেন, আজ অব্দি কোনো দিন পর্যটককে লক্ষ্য করে ডাইরেক্ট সরাসরি আক্রমণ, সন্ত্রাসবাদী আক্রমণ কিন্তু হয়নি। পর্যটন ব্যবস্থাপনার পরিভাষায় আমাদের 3টে জিনিস খুব গুরুত্বপূর্ণ: মানুষ যারা পর্যটন শিল্পের সাথে জড়িয়ে আছে, ব্যবস্থাপনা এবং ফিজিক্যাল ফ্যাক্টর, পারিপার্শ্বিক অবস্থা। তো এই পারিপার্শ্বিক অবস্থা, ঝড়, জল, রাজনৈতিক অস্থিরতা, যাই হোক, এগুলোকে পর্যটনকে সমগ্রভাবে প্রভাবিত করে। আর আমরা তো এখানে যুদ্ধের কথা বলছি, তাহলে আপনি বুঝতে পারেন যে যুদ্ধ যখন লাগে সেখানে পর্যটন হওয়ার কোনো সম্ভবই লাগে না। যা হয়েছে সেটা একটা হয়েছে, এটা দুটো দিক আছে। যেমন প্রথম যে ফোনগুলো, যা ইন্টারাকশন গুলো হচ্ছিল, সবগুলো কতগুলো বুকিং ক্যান্সেল হয়েছে? বুকিং তো ক্যান্সেল হবেই। এই সমস্ত দাঁড়িয়ে আমরা এটা দুটো, আগামী দিনে যুদ্ধ লাগলে বুকিং ছেড়ে দিন, ওখানে কেউ যাবে না। ব্যাপারটা তাই নয়, ব্যাপারটা আরো, এর গভীরতাটা, এর সিরিয়াসনেসটা আরো অনেক, ব্যাপ্তিটা অনেক বড়। আমরা, আপনি যেটা বললেন ওখানে যাবে না, জম্মু কাশ্মীর, আমি তো জম্মু কাশ্মীরের কথাই বলছি না, আমি তো ভারতবর্ষের কথা বলছি। মানে অন্য জায়গাতেও যাবে না। ভারতবর্ষের জিডিপির 10% পর্যটন থেকে আসে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টুরিস্ট ডেস্টিনেশন। কোভিড এর পরবর্তী সময়ে 5 বছর আমাদের লেগেছে রিকভার করে এই কোভিড পরবর্তী পর্যটনকে আগের জায়গায় ছাপিয়ে যাওয়ার জন্য। সেখানে এরকম একটি ঘটনা, এবং তার যে তার পরপর যে ঘটনাগুলো আছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা শুধু জম্মু কাশ্মীরের স্থানীয় মানুষের রুজি রোজগারের ব্যাপার নয়, এটা ভারতবর্ষের পর্যটন এবং পর্যটন শিল্পের সাথে জড়িত সমস্ত মানুষের রুজি রোজগারের ওপর একটা প্রশ্নবোধক চিহ্ন আগামী কিছুদিনে। বেশ, আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরছি। বিরতি থেকে ফিরে আরো একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে এবার যে পাকিস্তানের রোল এই সমস্ত কিছুর মতো রয়েছে, সেটা স্পষ্টভাবে সামনে এসছে। হাসিম মুসা পাকিস্তানের প্যারা কমান্ডো কিংবা SSG কমান্ডো। এই হাসিম মুসাকে ISI এর প্লান্ট, যে এই পেহেলগাঁও অ্যাটাকের মাস্টারমাইন্ড। লেটস টেক আ শর্ট ব্রেক লেডিজ এন্ড জেন্টলম্যান, উইল বি রাইট ব্যাক। দেখতে থাকুন NKTV বাংলা এই সময়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর,
ব্যস্ততার শহর। রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কাকদ্বীপ, বাঘমুন্ডি থেকে বারাসত, 23 জেলা, 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে টিভি বাংলা এই সময়। আর আজ চলুন একজনের গল্প শোনাই। এই দরিন্দার নাম হাসিম মুসা। হাসিম মুসা একজন এসএসজি কমান্ডো, অর্থাৎ পাকিস্তানের কমান্ডো। হাসিম মুসা কে জানেন? ছবিগুলো দেখাবো এক এক করে। হাসিম মুসা হচ্ছে সেই নরকের কীট যে পহেলগাঁওতে গিয়ে এই গোটা হামলা চালিয়েছে। এই গোটা পহেলগাঁওয়ের মাস্টারমাইন্ড হাসিম মুসা। ভিজুয়ালস দেখুন। হামলার মূল অভিযুক্ত এই হাসিম মুসা দীর্ঘদিন ধরে পাকিস্তান সেনার স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন, পরে লস্করে তৈবার সাথে যুক্ত হয়। এই হাসিম মুসা অক্টোবর থেকে ভারতের মাটিতে মোট 3টি জঙ্গি হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। পহেলগাঁও হামলায় তার ভূমিকা প্রমাণিত হওয়ায় পাকিস্তান তাকে রাষ্ট্রীয় মদতের অভিযোগ আরো জোরালো হচ্ছে, অর্থাৎ পাকিস্তান যে স্টেট স্পন্সর টেরোরিজম করে আরো জোরালো হচ্ছে। পহেলগাঁও হামলার পর ভারতের মাটিতে এই হাসিম মুসারা আবার সন্ত্রাস করতে পারে এমনটা জানা যাচ্ছে। নেক্সট প্লেট প্লিজ। জম্মু কাশ্মীরের নিরাপত্তা বাহিনী ও কাশ্মীরের নন এমন ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল এই হাসিম মুসাকে। আর এই হাসিম মুসা অত্যন্ত ফাইনলি ট্রেন্ড কমান্ডো, তাও আবার এসএসজি কমান্ডো। এই হাসিম মুসা জানে সমস্যার সময় অত্যাধুনিক হাতিয়ার ব্যবহার করতে, সে জানে সমস্যার সময় কিভাবে টিকে থাকতে হয়। এই হলো হাসিম মুসার কাচ্চা চিঠা। এই হাসিম মুসাই কিন্তু পহেলগাঁওতে হামলা চালিয়েছিল, এমনটাই ভারতীয় গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে। আর এই হাসিম মুসার ছবিও রয়েছে আমাদের কাছে। হাসিম মুসার ছবিগুলো দেখাবো, স্কেচ এবং নর্মাল। এই হচ্ছে হাসিম মুসা, যাকে মুসা ফৌজি কিংবা হাসিম ফৌজি বলেও জানা যায়। পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত এই হাসিম মুসা পিওকে থেকে এসেছিল ভারতে, এসে হামলা চালিয়ে গিয়েছে। আইএসআই এর যোগসাজশ একেবারে স্পষ্ট। হাসিম মুসা একজন পাকিস্তানি কমান্ডো, কিভাবে ভারতে এসে এই ছক কষল যদি পাকিস্তানের মদত না থাকে? আর এই হাসিম মুসা কার প্ল্যান্ট? আইএসআই এর তো। কারণ এবার আসুন গতকালকের একটি খবর দেখাই, বুঝবেন কিভাবে ডটস কানেক্ট হচ্ছে। আইএসআই টাকা কোথা থেকে পায়? সন্ত্রাসের মাদক পাচার করে। দেখাবো গ্রাফিক্স প্লিজ। আইএসআই মাদক পাচার করে টাকা পায়। গুজরাতের মুন্দ্রা বন্দরে 21,000 কোটি টাকার মাদক ধরা পড়ে। মূল চক্রী হিসেবে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই কেই চিহ্নিত করেছেন আমাদের দেশের গোয়েন্দারা। জানা যাচ্ছে এই 21,000 কোটি টাকার হেরোইন গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে যেটা বাজেয়াপ্ত করা হয়েছে, সেই হেরোইন বিক্রি করেই সন্ত্রাসে মদত দেয় পাকিস্তান আইএসআই। শুধু মদত দেয় না, এর আগে ট্যালকাম পাউডারের আড়ালে গোপনে এই হেরোইন তারা আমদানি করত, তারপর দেশের পাচারকারীদেরকে বেচে দিত। দিল্লির নেওসারাই, আলিপুরের 2টি গোদামে এগুলি সংরক্ষণ করার পরিকল্পনাও ছিল, গোয়েন্দারা যা জানাচ্ছেন। এবং এই ছক ব্যবহার করেই পহেলগাঁও হামলার টাকা তুলেছে আইএসআই, এবং এই হেরোইনের টাকাতেই পহেলগাঁও হামলা হয়েছে। বুঝতে পারছেন কি নিবিড় ভাবে যোগ আইএসআই এর
পেহেলগাঁওয়ের সাথে? এসএসজি কমান্ডো আসছে, কার ব্লুপ্রিন্টে হামলা হচ্ছে, টাকা দিচ্ছে আইএসআই হেরোইন বিক্রি করে। লেটস গেট আ প্যানেলিস্ট অন স্ক্রিন প্লিজ। আমার প্রথম প্রশ্ন যাবে কর্নেল শ্রীবাস্তবের কাছে। কর্নেল শ্রীবাস্তব, ইউ রিমেম্বার দ্য ডে 23rd of April, আমরা প্রথম ভারতীয় চ্যানেল যারা দাঁড়িয়ে বলেছিলাম এর পেছনে আইএসআই আছে। ইউ ওয়ার দেয়ার দ্যাট ডে অন দ্য শো। কর্নেল শ্রীবাস্তব, তাহলে এই আইএসআই অ্যান্ড স্টেট স্পন্সার্ড টেরোরিজম অফ পাকিস্তান তার পর্দা ফাঁস হলো তো? আপনি তো অনেক ভালো কাজ করেছিলেন 23 তারিখে। আপনি তো টেরার ফ্যাক্টরি যেটা প্রেজেন্টেশন আছে ওর মধ্যে র মেটেরিয়ালে যখন কথা হলো, একটা ফ্যাক্টরিতে তো র মেটেরিয়াল লাগে, ওর মধ্যে দুটো যে ক্যাচমেন্ট এরিয়া ছিল কাশ্মীর এন্ড পাকিস্তান, তো আপনি তো নিজের আপনার প্রেজেন্টেশনে এটাতে উঠে এসেছিল যে কাশ্মীর থেকে আর কোন লোক এখন সন্ত্রাসের জন্য পাকিস্তান যাচ্ছে না। আর পাকিস্তানের মধ্যে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া বা মহাজিদের যে কন্ডিশন আপনারা তো জানেন কেউ ওদের কাছে লোকই নেই, তাহলে আনবে কোত্থেকে রেসিডুয়াল স্ট্রেংথ? আর এই যারা ওদের পাকিস্তান আর্মি যেটা স্পেশাল ফোর্সেস হোক বা অন্য যেটা কনভিক্ট আছে ওদেরকে পাঠিয়ে এটা করলো আর বললো তুমি এটা করো, আমি তারপরে এসে তোমাকে কমিশন দেবো। তো ইউ হ্যাভ অলরেডি ডান ইট, ইউ শুড রান ইট অ্যান্ড টো ইট টু দ্য ওয়ার্ল্ড কি যেটা আপনি বলছেন যে টেরর ফ্যাক্টরি ইন পাকিস্তান, দ্যাট ইজ হোয়াট হ্যাজ টু বি স্টপ। নাহলে পাকিস্তান একটা বিশ্বের জন্য একটা বহুত বড় বিপদ আছে। পাকিস্তান মাস্ট বি ফিনিশড, Pakistan must be brought to the knees, and our Chief of Army Staff Pakistan Army, his head should be brought to India. আমি একবার রাজেন্দ্র ভাদুড়ির কাছে যাব। 1999 কার্গিল, সেই সময় যখন ইন্ডিয়ান আর্মি অপারেশন বিজয় করছে এবং ঘুষপেটিয়া সেই সময় ইন্ট্রোডিউস বলা হতো, সেই ঘুষপেটিয়াদের যখন দেখা গেল তারা কারা, তাদের বুক থেকে যে আই কার্ডস পাওয়া গিয়েছিল, আমার মনে আছে সেই আই কার্ডস গুলোতে সরাসরি লেখা ছিল তারা পাকিস্তান আর্মির অফিসার্স। পাকিস্তান আর্মির অফিসার্স ছিল, পাকিস্তান আর্মির জওয়ানরা ছিল। পাকিস্তান কোনোদিন স্বীকার করেনি, বাট দ্যাট ওয়াজ দ্য হার্ড ট্রুথ। এই যে গত 40 বছর ধরে পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে, আইএসআই টাকা দিয়ে মদত দিচ্ছে, লঞ্চ প্যাড টেরর ফ্যাক্টরিজ তৈরি করছে পিওকেতে, এবার তাহলে সাফভাবে প্রমাণিত হলো যে পাকিস্তান এবং আইএসআই এর মদত রয়েছে ভারতের ওপর নাশকতার ছক, নাশকতার হামলার পেছনে। কর্নেল ভাদুড়ি, আমরা 40 বছরের কথা কেন বলি? 1947-48 তো নর্থ ইস্টার্ন পাঠান কবাইলি গুলোকে আর্মি ব্যাক করে, পাকিস্তানি আর্মি ব্যাক করে। কখন? সেপ্টেম্বর 1947, অগাস্টে আমরা স্বাধীন হয়েছিল, দেশ ভাগ হয়েছিল। তো পাকিস্তান আর্মি institutionally invested আছে in backing non-state actors like these Pathans and other fighters. ওটা তো 1947-48 থেকে চলছে। যখন আমি ছিলাম in Operation Kashmir, counter-insurgency in the valley, তখন এই পাকিস্তানি এসএসজি বা পাকিস্তানি এক্স আর্মি এদের কোনো অবকাশ ছিল না। Why? Because তখন সোভিয়েত আফগান ওয়ারে hardened আফগান ফাইটার্স এদেরকে কাশ্মীরে ঢোকানো হয়েছিল। hardened Sudanese militants, hardened Somalians, hardened Algerians, ঠিক আছে, Yemeni, এরা ছিল কাশ্মীরে। They were fighting against others. We were fighting against that kind of ardency. আজকের ডেটে ফরেন মিলিটেন্ট নেই, they have all been eliminated by these. এখন এই ফুটফুট এই যে লোকাল ছেলেরা র্যাডিক্যালাইজ ওরা আছে, এখন ওদেরকে কন্ট্রোল করবার জন্য ইট ইজ অবভিয়াস দ্যাট পাকিস্তানি সোলজার, যে রেগুলার হোক কি এক্স প্যারা ফোর্সেস মানে ওদের এসএসজি হোক, ওটা থাকা দরকার একটা লোক, মানে অ্যাজ ফার এজ আইএসআই। তো স্যার আমরা এটা তাহলে সেফলি ডিডিউস করতে পারি তো যে পাকিস্তান এবারও এই হামলার পেছনে রয়েছে আইএসআই রয়েছে? ইট ইজ অবভিয়াস, মানে এটাতে কোনো ডিবেটের ব্যাপার নেই। ইট ইজ অবভিয়াস, কারণ উইদাউট অ্যাক্টিভ পাকিস্তান সাপোর্ট, particularly from the ISI and Pakistan Army,
এখানকার militancy cannot be sustained. তো পাকিস্তানের ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে এটা তো আমরা জানি, এটা এস্টাবলিশ ফ্যাক্ট। তো এই মুসা হোক কি আরো কোনো নামের হোক, it doesn't matter, they are there. What is the important is now this Musa character has to be caught and eliminated. And not only this Musa আস্তে character. আস্তে এবার পর্দা সরছে এবং পর্দার আড়াল থেকে মূল চক্রীরা বেরিয়ে আসছে। মনে আছে ডিফেন্স মিনিস্টার কি বলেছিলেন? বলেছিলেন যারা এটা ঘটিয়েছে কিংবা যারা পর্দার আড়ালে বসে এটা ঘটিয়েছে তাদের সবাইকে জবাব দিতে হবে, তাদের সবাইকে শাস্তি দেওয়া হবে। আমি এখানে অনেকদার কাছে আসবো। অনেকদা, সবাইকে জবাব দিতে হবে, সবাইকে শাস্তি দিতে হবে, পাকিস্তান কোনোদিন শিখবে না, না? কারণ 1999, 1948, 1965, 1971 আইএসআই যেটাকে রেজ করেছিল সিআইএ, ইফ আই এম নট ভেরি রং, আইএসআই ওয়াজ রেজড বাই দ্য সিআইএ, হ্যাজ গন রোগ। আর আজকে দাঁড়িয়ে মিস ভাবনা পটেল, মিস যোজনা পটেল ইউএন সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে যে কথাটা বললেন, পাকিস্তানকে রোগ নেশন হিসেবে যে ব্র্যান্ড দিলেন, ইট স্ট্যান্ডস, ইট স্টিক্স। এটা ভারতের অনেকদিন ধরে দাবি। পাকিস্তান ইজ এ স্টেট হুইচ হ্যাজ বিন স্পন্সরিং টেরোরিজম ফর এ লং টাইম। পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিচ্ছে, দীর্ঘদিন ধরে সেটা প্রমাণিত হয়েছে। আইএসআই এর প্রত্যক্ষ মদত আছে, এবং আজকে যেটা আপনি বললেন যে আইএসআই মাদক পাচারের টাকা থেকে সেটাকে মদত দিচ্ছে। আইএসআই যেভাবে হোক, আইএসআই সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে অনেকদিন ধরে, এবং পাকিস্তানের একটা মূল লক্ষ্য হলো যে ভারতের মাটিতে সন্ত্রাসবাদ চালানো ভারতকে কোনোভাবেই সুস্থভাবে থাকতে দেবে না। নাও দ্যাট ইট হ্যাজ বিন প্রুভড যে এর পেছনেও পাকিস্তান রয়েছে, আইএসআই রয়েছে। আমাদের দ্বিতীয় প্রশ্ন যেটা আমরা তুলেছিলাম সেই প্রশ্নেরও উত্তর পাওয়া গেল। এবার আসি স্যার আপনার কাছেই আসবো তৃতীয় প্রশ্নে। চিরাচরিত যে জঙ্গি হানার স্ট্রাকচার দেখেছি আমরা, যেখানে এলোপাথারি গুলি, কারোর কথা না ভেবে চারদিকে যে সামনে আসবে তাকেই টার্গেট করা হলো, সেটা বদলে গেল। এই মুসা অ্যান্ড কোম্পানি এলো, তারা জেনে জেনে ধর্ম জিজ্ঞেস করলো, পুরুষদের মানলো, একে বলল মোদিকে গিয়ে বলো, ওকে জিজ্ঞেস করলো কলমা পড়তে পারো, এবং তার কিছুদিন আগে দেখুন আসিম মুনির দ্বিজাতি তত্ত্ব বলছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসিম মুনির কে? এক্স ডিজিআইএসআই এবং বর্তমানে পাকিস্তানের সেনা প্রধান। উনি দ্বিজাতি তত্ত্ব বলছেন এবং বলছেন কাশ্মীর আমাদের জাগলার ভেন। এবার আমার 3 নম্বর প্রশ্ন এটা ছিল, কেন এই হামলা করানো হলো? দেখুন, এটা খুব সুপরিকল্পিত ষড়যন্ত্র। এই যে বেছে বেছে হিন্দুদের, মূলত হিন্দুদের টার্গেট করা হলো, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে একটা ধর্মীয় বিভাজন এমন ভাবে তৈরি করে দাও যাতে ভারতের আভ্যন্তরীণ যে শান্তি শৃঙ্খলা সেটা নষ্ট হয়। এবং এই ধর্মীয় বিভাজনের ক্ষেত্রে যদি ভারতে একটা অশান্তি, আইন শৃঙ্খলার সমস্যা তৈরি হয়, তাহলে ভারত ভেতর থেকে দুর্বল হয়ে যাবে। এই যে একটা স্ট্র্যাটেজি। তাছাড়া তার আগেই আপনি যেটা বললেন যে পাকিস্তানের সেনা প্রধান, তিনিও দ্বিজাতি তত্ত্ব ইত্যাদি তার আগেই বলেছেন এবং হামলার পরেও বলেছেন। এর ফলে কি হলো, আমরা একটা দুটোর যোগসূত্র খুঁজে পাচ্ছি। এই যে মুসা, সে যেভাবে তার নেতৃত্বে যেভাবে টার্গেট করা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কি হিন্দু, তুমি কি কালমা পড়তে পারো, তুমি এই যে করা হলো এটা গিয়ে প্রধানমন্ত্রীকে বলো, এর মানে হচ্ছে ভারতকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার একটা ছক। বেশ, আমি এখানে একবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে আসবো। কর্নেল ভাদুরী, চিরাচরিত যে মোডাস অপারেন্ডি টেররিস্টরা নেয়, যেখানে তারা নির্বিচারে গুলি চালায়, আমরা দেখেছি 26/11-তে কাসাবের মোডাস অপারেন্ডি আমরা দেখেছি, সেখান থেকে পুরোপুরি বদল। মুসারা ঢুকলো এখানে, ঢুকে ফার্স্ট অফ অল পর্যটকদের উপর হামলা চালালো। দ্বিতীয়, শুধু হামলা চালালো না, জিজ্ঞেস করে করে হামলা চালালো, কার কোন ধর্ম জানতে চাইলো সেটা চেক করা হলো, এবং তারপর মোদিকে গিয়ে বল এমন স্টেটমেন্ট তারা করলো, এবং তারা যেভাবে পাইনের জঙ্গল থেকে এলো সেরকম ভাবে পাইনের জঙ্গলে তারা হারিয়ে গেল। তার কিছুদিন আগে যেমন আমি বললাম, আসিম মুনিরের কাশ্মীর ইজ আ জাগনাল ভেন অ্যান্ড টু নেশন থিওরি নিয়ে উস্কানিমূলক মন্তব্য। ওয়াই দিস সাডেন চেঞ্জ অফ ট্যাকটিক্স? এর পেছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে? এই হামলাটা ঠিক কেন করা হলো? এটা কোয়াইট অবভিয়াস অপটিক্স। ওই যে আমি থাই অপসের কথা বলেছিলাম,
was side of the part, played by ISI. কেন বলছি? কাশ্মীরে ট্যুরিজমের সার্চ হয়েছে, ওইখানে মেনল্যান্ড থেকে টুরিস্টরা গেছে। তো মেনল্যান্ড থেকে যে টুরিস্টরা গেছে, ইট ইজ অবভিয়াস যে 90% টুরিস্ট হচ্ছে হিন্দু। তো স্পেসিফিক্যালি কারোকে জিজ্ঞেসই করার দরকার নেই কি তুমি হিন্দু কি মুসলমান। It is assumed that out of 100 tourists that are there, 90 are Hindus. কিন্তু এই যে অপটিক্স, এই যে আশেপাশের লোকেদেরকে শোনানো হলো কি ভাই तुम हिंदू है कि मुस्लिम है, तुम कल सुबह कलमा पढ़ना आता है कि नहीं आता, এইগুলো হচ্ছে অপটিক্স। मोदी को जाके बताओ कि हमने मारा है। তো এইগুলো হচ্ছে ফাটার সাইড। এখন ওই যে যারা ট্রমাটাইজ, তারা ওই ইনফরমেশনটা নিয়ে ফেরত এসছে। আমাদের মিডিয়া ওই মিডিয়া বাইট তুলেছে, ওটা প্রজেক্ট হয়েছে। কে সাকসেসফুল হলো? সাকসেসফুল আইএসআই হলো। ওদের যে ইন্টেনশনটা ছিল, যেমন তুমি বললে দ্যাট দি ট্রেন্ড টার্গেটেড শুটিং কখনোই ছিল না। একটা পপুলেটেড এরিয়া বা একটা যাওয়া র্যান্ডম 47 কে মরলো কে না মরলো, হিন্দু মুসলমান কাশ্মীরি নন কাশ্মীরি, পিপল নেভার ইউজ টু বি। বাট নাও ইট ওয়াজ উইথ আ স্পেসিফিক ইন্টেনশন, এন্ড দ্যাট ইন্টেনশন হ্যাজ কাম সাকসেসফুল। কারণ কালকে না পরশুদিন খবরে দেখলাম একটা ইউপিতে একটা লোক, ও একটা ওরই পাড়ার একটা মুসলমানরা নিজের বাচ্চার সঙ্গে একটা বেঞ্চে চুপচাপ করে বসেছিল রাত্রির বেলা খাওয়ার পরে, যে অ্যাক্ট নিয়ে ওকে আঘাত করেছে 8-10টা, আর পুরো নিজের পাড়ায় ঘুরেছে ওই অ্যাক্টটা নিয়ে যে আমি ওরা 26 পেরেছে আমরা 26। একেবারে। সো দ্যাট ব্রিংস আস টু দ্য ফিনালিটি অফ আ থার্ড কোয়েশ্চেন, যে কেন এই হামলা করা হলো? এই হামলা করা হলো ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য, ভারতের ভেতর গন্ডগোল পাকাবার জন্য। কারণ আপনি সবাই জানি এই মুহূর্তে ভারতে ধর্ম নিয়ে মেতে ওঠার মতো কিছু এলিমেন্টস রয়েছে, এবং গত কয়েকদিন ধরে যারা গলা ফাটিয়ে ভারতের সংবিধানকে অগ্রাহ্য করে হিন্দু মুসলমান ডিভিশনটা করে গেলেন, তারাই সাচ্চা দেশদ্রোহী, দেশপ্রেমী নয়, সাচ্চা দেশদ্রোহী। সে যে মিডিয়া চ্যানেল করেছে, যে সোশ্যাল মিডিয়া চ্যানেল করেছে, যে মিডিয়া চ্যানেলের সিনিয়র এডিটররা করেছে, তাদের সবাইকে বলছি খারাপ লাগলে কিচ্ছু যায় আসে না আমাদের। কারণ আমরা জানি ভারতীয় আর্মিতে MMGC বলে একটা কনসেপ্ট আছে, মন্দির মসজিদ গুরুদ্বারা চার্চ। যখন কোনো অফিসার কিংবা জওয়ান সেই কমপ্লেক্সে ঢোকে, সে মন্দিরেও যেমন পুজো দেয়, সে মসজিদেও সেজদা করে, সে গুরুদ্বারাতে গিয়েও মাথা ঠেকে, এবং তারপর চার্চে গিয়ে প্রে করে বাইরে আসে। দিস ইজ দ্য সেকুলারিজম অফ ইন্ডিয়া। আর এটা নিয়ে যারা এতদিন ধরে প্রশ্ন তুলে এলেন, তারা সবাই পাকিস্তানের এজেন্ট, আইএসআই এর এজেন্ট। কারণ আইএসআই এবং পাকিস্তানের এটাই ছক ছিল, ভারতকে ভেতর থেকে ধ্বংস করার। যাক, থ্যাঙ্কফুলি এখনো ভারতের মধ্যে অনেক সুবুদ্ধি সম্পন্ন মানুষ আছে যারা এই ছকটা চিনে ফেলেছে, বিশেষ করে সাম অফ আর পলিটিক্যাল ক্লাস, ইভেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যিনি প্রথম বললেন যে এটা ভারতের আত্মার উপর আঘাত। আমাদের পলিটিক্যাল ক্লাসকে আমরা দেখলাম একসঙ্গে চলে এলো, কিন্তু তাও ওই দু একটা বিচ্ছিন্নতাবাদী নেতা থাকে না, আমাদের রাজ্যেও আছে, অন্যান্য রাজ্যেও আছে, যারা এটাকে একটা হিন্দু মুসলিম টার্ন দিল, এটা না বুঝে যে আদতে তারা কিন্তু ভারতেরই ক্ষতি করছে। থ্যাঙ্কফুলি ইট হ্যাজ বিন অ্যাভার্টেড। আইএসআই এবং পাকিস্তানের চাল আমরা বুঝে নিয়েছি, আর শুধু বুঝিনি, অপারেশন শুরু হয়ে গিয়েছে। গোটা ভ্যালি জুড়ে এই মুহূর্তে কাউন্টার অপস হচ্ছে, যে কাউন্টার অপসের একটাই উদ্দেশ্য, এই হাসিম মুসা আর তার সঙ্গীদের খুঁজে বার করো, আর যত জঙ্গি সেখানে রয়েছে, গা ঢাকা দিয়ে রয়েছে, তাদের সবাইকে এক এক করে বার করে শেষ করো। সেই কারণে আজ থেকে কাশ্মীরের 48টি পর্যটন স্থলকে বন্ধ করে দেওয়া হলো। দেখুন, টানা চিরুনি তল্লাশি চলছে মধ্য এবং দক্ষিণ কাশ্মীরের গ্রাম পাহাড় জঙ্গলে। সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিদের বাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী, কিন্তু পেহেলগাঁও হত্যাকাণ্ডের এক সপ্তাহ পরেও ঘাতকদের খোঁজ পায়নি সেনা এবং পুলিশ।
সেনা সূত্রে খবর, উপত্যকার একাধিক জায়গায় চলছে অভিযান। মঙ্গলবার ভোরে ত্রালের অদূরে জঙ্গলে একটি জঙ্গি দলের সন্ধান পাওয়া গিয়েছে বলে সেনা সূত্রে খবর। তাদের সঙ্গে সেনা এবং পুলিশের যৌথ বাহিনীর গুলি লড়াই হয় বলে খবর। সংঘর্ষ চলছে সোপিয়ান পুলওয়ামা এলাকাতেও। বৈশরণে হামলায় জড়িত সন্দেহে 15 জন স্থানীয়কে গ্রেপ্তার করে জেরা করছে তদন্তকারীরা। তাদের বয়ান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে সরকারি সূত্রে দাবি। পেহেলগাঁও জঙ্গি হামলায় এবার সরাসরি নাম জড়ালো পাকিস্তানের। প্রধান সন্দেহভাজন জঙ্গি হাসিম মুসা পাক সেনার স্পেশাল গ্রুপের প্রাক্তন সদস্য। গোয়েন্দা সূত্রে খবর, পাক সেনা মুসাকে প্যারাফোর্স থেকে বরখাস্ত করার পর সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈবার ছায়া সংগঠন টিআরএফ এ যোগ দেয়। 2023 সালের সেপ্টেম্বরে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে মুসা। শ্রীনগরের কাছে বুদগামে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলে মুসা। ভারতীয় গোয়েন্দাদের অনুমান, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই মুসাকে লস্করি তৈবাতে যোগ দিতে এবং কাশ্মীরে জঙ্গি অভিযান জোরদার করতে পাঠিয়ে থাকতে পারে। প্রসঙ্গত 22 এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হামলার ঘটনায় হাসিম মুসা ছাড়াও আরেক পাক নাগরিকের যোগের প্রমাণ তারা পেয়েছেন বলে এনআইএ সূত্রে দাবি। ফের জঙ্গি হামলার আশঙ্কায় সতর্ক জম্মু কাশ্মীর প্রশাসন। বন্ধ করে দেওয়া হলো 48টি টুরিস্ট স্পট। মোট 87টি স্পটের মধ্যে 48টি স্পট বন্ধ। এর মধ্যেই ছন্দে ফেরার চেষ্টায় ভূস্বর্গ। পেহেলগামে রক্তাক্ত স্মৃতি ভুলতে চাইছে উপত্যকা। এর মধ্যেই জম্মু কাশ্মীরে বাড়ছে পর্যটকদের ভিড়। সামনে এসেছে পেহেলগাঁও জঙ্গি হামলার নতুন ভিডিও। জিপ লাইনে অ্যাডভেঞ্চারের সময় এক পর্যটকের ক্যামেরায় ধরা পড়েছে জঙ্গিদের গুলি বর্ষণের দৃশ্য। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে পর্যটকদের লুটিয়ে পড়ার ছবিও। ওই পর্যটকের নাম ঋষি ভাট। তিনি গুজরাটের আহমেদাবাদের বাসিন্দা। স্ত্রী পুত্রকে নিয়ে পেহেলগাঁওতে ঘুরতে গিয়েছিলেন। ঘটনার সময় অজ্ঞাতেই নিজের ক্যামেরায় ধরা পড়ে যায় ঘটনার মুহূর্তের হাড় হিম করা ছবি। फायरिंग स्टार्ट हुई, हम नीचे गए थे। नीचे गए तब मैंने ऑलरेडी देखा कि हमारे पहले जो 2 फैमिली गई थी उसके अंदर जो जेंट्स लोग थे उन लोगों को रिलीजन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी कि आपका रिलीजन क्या है, हिंदू है। उन्होंने बताया, तुरंत उन लोगों ने गोली मार दी थी। मेरी वाइफ और लड़का नीचे चिल्ला रहे थे। मैं थोड़ा नजदीक पहुंचा, मैं बेल्ट खोल के कूद गया। পেহেলগাঁও কাণ্ডে তদন্তকারীদের নজরে বৈশরণ উপত্যকার এক জিপ লাইন অপারেটর। হামলায় তার পরোক্ষ কোনো ভূমিকা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওই জিপ লাইন অপারেটরকে তলব করেছে এনআইএ। ঘটনার দিন এক পর্যটকের রেকর্ড করা ভিডিওতে দেখা যায় ওই জিপ লাইন অপারেটরকে। ওই ভিডিও ছড়িয়ে পড়তেই পদক্ষেপ করল এনআইএ। वो शाम को ही लिए तो हमको क्या मालूम, हम नमाज पढ़ने के लिए था। वो गया बच्चे ने बोला, लड़की ने बोला, वो उसने पुलिस ने लिया है। ছোট মেয়ে রিলে 2 জঙ্গির ছবি। পুনের পর্যটকের ভিডিও ঘিরে তোলপাড়। বেতাব উপত্যকায় ছবি তুলছিলেন ওই পর্যটক। ঘটনার দিন মেয়ে রিল বানিয়ে দিচ্ছিলেন ওই পর্যটক। সেই সময় পেছনে দেখা যায় দুজনকে। হোটেলে গিয়ে জঙ্গি হামলার খবর পান। টিভিতে দেখতে পান জঙ্গিদের ছবি। নিজের তোলা ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখেন পর্যটক। তখনই তিনি চিহ্নিত করেন 2 ব্যক্তিকে। এনআইএকে এই ভিডিও তুলে দেন পুনের পর্যটক। उसके बाद हम लोग ने सारे वीडियोस फोटोज जो है जो पहलगांव बेताब वैली के हमने चेक किए और उसके अंदर जो है जैसे मैंने कहा वो वीडियो जो मेरे बच्ची का है उसके अंदर दोनों जो आतंकवादी है वो चलते हुए क्लियर कट दिखा है। अब वो है नहीं है उसका और डिटेल्स जो है उसके लिए हम लोग ने दिल्ली का जो एनआईए टीम है उनको सारे डिटेल्स भेजा है। अब वो पुष्टिकरण करेंगे। জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স সেনা। সেনা সূত্রে খবর, কোনো জঙ্গিকে রেয়াত করা হবে না। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। This brings us to our 4th question. আমাদের 4 নম্বর প্রশ্ন যেটা আমরা তুলেছিলাম তা হলো, এই মুহূর্তে কাশ্মীরে যাওয়া কি আদৌ নিরাপদ? আমি শুরু করব দেবজিৎ দাসকে দিয়ে। দেবজিৎ দত্ত, কাশ্মীরে যাওয়া নিরাপদ কিনা সেটার থেকে বড় কথা হচ্ছে কাশ্মীরে আপনি কি যাবেন আদৌ এই সময়? আর যদি আমায় তো যেতে হতে পারে, আমার পেশার না, সেটা পেশার টানে, কিন্তু নেশার টানে নিশ্চয়ই কথা দিচ্ছি আপনাকে দিয়ে বুকিং করো। তো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারতবাসী কাশ্মীরে যাবে কিনা প্রশ্ন, আর বিদেশিরা ভারতে আসবে কিনা প্রশ্ন। 1999 সালে আমার মনে আছে আমার কতগুলো গ্রুপ আসছিল, পর্যটক গ্রুপ আসছিল অস্ট্রেলিয়া থেকে। তো হঠাৎ করে তাদের কাছ থেকে খবর এলো যে ওরা আসবে না। এই গ্রুপটা আসার কথা ছিল পশ্চিমবঙ্গ তথা উত্তর পূর্বাঞ্চলে। তা আসবে না কেন জিজ্ঞেস করাতে বললো ডিউ টু দ্য প্রক্সিমিটি টু দ্য কার্গিল বর্ডার। তখন কার্গিলের যুদ্ধ শুরু হয়েছিল। কাজেই বিদেশে যারা বসে আছে তাদের কাছে ভারতবর্ষ একটা দেশ, সেখানে ইন্ডাস্ট্রি উইল টেক এ বিটিং। আরেকটা এখানে আমি দেখতে দেখতে আমার যেটা বলার আমার ইচ্ছা ছিল আমি সেটা বলছি। সেটা হচ্ছে পর্যটন কিন্তু সবচেয়ে বড় জীবিকা প্রদানকারী শিল্প এবং ভারতবর্ষের ক্ষেত্রে এবং তথা বিশ্বের ক্ষেত্রেও সবচেয়ে ওয়ান অফ দ্য বিগেস্ট ইন্ডাস্ট্রি। এবার স্থানীয় জনগোষ্ঠী মানুষ বর্তমানে কাশ্মীর কিন্তু অলরেডি ব্লেসড
কাউকে যদি বলা হয় যে একটা কোন জায়গায় যেতে চাও যেটা পার্বত্য অঞ্চল, সে ডেফিনেটলি কাশ্মীর 1, 2, 3 এর মধ্যে থাকবে। তো কাশ্মীর ইজ অলওয়েজ ব্লেসড এন্ড কাশ্মীর ট্যুরিজম হ্যাজ বিন ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ ইন টার্মস অফ পজিশনিং এন্ড মার্কেটিং। এবার স্থানীয় জনগোষ্ঠীর মানুষ ধীরে 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 যখন থেকে শান্তি ফিরে এসছে, তারা কিন্তু পর্যটন নির্ভর হয়ে পড়েছে। কাজে দেখা যায় সংখ্যাগরিষ্ঠ স্থানীয় জনগোষ্ঠীর মানুষ কিন্তু পর্যটন নির্ভর। এই যে কাণ্ডটি হলো, এতে কি হবে, স্থানীয় মানুষের রোজি রোজগার গেল। কিরকম ভাবে গেল, যে কোনো সামার সিজনে সারা বছর যে কোনো পার্বত্য পর্যটন ক্ষেত্রের সারা বছর যে রেভিনিউ আসে তার 50% কিন্তু এই Q1 মানে এপ্রিল মে জুন মাসে আছে। সেটা হবে না, আমিও জানি, আপনিও জানি, কাশ্মীরের লোকও জানে। ঠিক আছে, তার মানে কি হলো, স্থানীয় জনগোষ্ঠী মানুষের 50% সারা বছরের রোজগার কিন্তু অলরেডি চলে গেছে। আমি একবার কর্নেল রাজেন্দ্র ভাদুরীর কাছে যাব। স্যার, ইজ ইট সেফ ফর ইন্ডিয়ানস টু ট্রাভেল টু কাশ্মীর রাইট নাও? দেখো, ডিউরিং পিক মিলিটেন্সি যখন আমি ছিলাম, কাশ্মীরের ট্যুরিজম কখনোই জিরো হয়, হল্ট হয়। ইনসিডেন্ট হয়েছে 1999 কার্গিল ওয়ারের সময় ট্যুরিস্ট স্টপ কামিং টু কাশ্মীর। মানে আমি ফরেন ট্যুরিস্টের কথা বলছি, আমি ডোমেস্টিক ট্যুরিজমের কথা। তো ট্যুরিজম নেভার কেম টু জিরো, ইট নেভার কেম টু আ হল্ট। ঠিক আছে, 1 বছর পুরো এক অপারেশনে আমরা ডিপ্লয়েড ছিলাম, আমাদের ছুটি সব ক্যান্সেল ছিল, বাট ট্যুরিজম নেভার স্টপ। ইন্টারেস্টিং জিনিস একটা বলছি, এই কার্গিল ওয়ারের আগে লস্কর-ই তৈবা দিল্লিতে একটা ফতোয়া ইস্যু করলো দ্যাট লোকাল ট্রেডার্সরা ইন্ডিয়ান আর্মির সঙ্গে ট্রেড করবে না। মানে ফ্রেশ ভেজিটেবল, চিকেন, মাটন আর ওই ডিম এইগুলো যে সাপ্লাই করে বাল্ক ডিলাররা, ওরা করবে না। তো ইন্ডিয়ান আর্মি 15 করলো, ঠিক আছে আমাদের দরকার নেই, আমরা জম্মু থেকে নিয়ে আসবো। তো আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কনভয় অ্যাজ ইট ইজ জম্মু থেকে আসতো, ওটাতে 5টা আরো অ্যাডমিনিস্ট্রেটিভ ভেহিকল জয়েন করে জম্মু থেকে আমাদের জিনিস আসে। বেশ, আমাদের আনফরচুনেটলি আমাদের সময় আজকে একেবারেই শেষ। অলরেডি আই এম রানিং ওভার টাইম। থ্যাংক ইউ কর্নেল রাজেন্দ্র ভাদুরী, কর্নেল আর কে শ্রীবাস্তব, ডক্টর অনিক চ্যাটার্জি এবং দেবজিৎ দত্ত, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে একটাই কথা বলবো, দেখুন, যুদ্ধ যদি সরকার চায়, যদি স্টেট চায়, নিশ্চয়ই হবে। তবে হয়তো এবার সময় এসে গেছে পাকিস্তানকে একটু কড়া ভাষায় জবাব দিতে। মানে এতদিন তো দেখলাম বন্ধুত্বের হাত বাড়িয়ে ডিপ্লোম্যাটিকলি সবকিছু করে, এরা বোঝে না। এরা এই ISI আর এই পাকিস্তান আর্মি বারবার ভারতের পেছনে লাগবে, এটা জেনেও যে মার খাবে, বেদম মার খাবে। এরা আসলে ক্লাসের সেই বাচ্চাগুলো যারা জানে যে বড় দাদাদের পেছনে লাগলে মার খেতে হবে, তবুও দুষ্টুমি করবে। কিন্তু এবার তারা যেটা করছে সেটা দুষ্টুমি নয়, সেটা শয়তানি। আর শয়তানির জবাব একটু কড়া হাতেই দিতে হয়। আমরা প্রস্তুত। পাকিস্তান থরথর করে কাঁপছে, অ্যাটলিস্ট তাদের মিডিয়া রিপোর্টস তাই বলছে। শোনা যাচ্ছে আসিম মুনিরের নাকি পাত্তা নেই, তাদের প্রাইম মিনিস্টার নাকি হাসপাতালে ভর্তি, আর পাকিস্তান সেনাতে নাকি গণ রেজিগনেশনের বহর পড়েছে। কতটা সত্যি জানি না, তবে পাকিস্তান মিডিয়ারই খবর। যাক, আপনাদের একটাই কথা বলা, আপাতত কাশ্মীর যাবেন না, এবং ভারতীয় হয়ে একটাই জিনিস মনে রাখবেন, হিন্দু মুসলিম বিভাজনে যাবেন না। যদি সেটা করেন, সরাসরি পাকিস্তান এবং ISI এর এজেন্ডাতে আপনি সাহায্য করবেন। তাই বিএন ইন্ডিয়ান, ভারতীয় হন এবং প্রাউডলি জোরে বলুন, জয় হিন্দ।